নমস্কার। নমস্কার। হ্যাঁ, উত্তরের কণ্ঠ থেকে তাহাদের কথা নামক একটি অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে। এই অনুষ্ঠানের ভিতর দিয়ে তুফানগঞ্জে বিজেপি গঠনে যারা প্রাথমিকভাবে ভূমিকা রেখেছিলেন তাদের কথা তুলে ধরা হবে। এই হিসাবে নাককাটিগাছ অঞ্চলে আমাদের শ্রদ্ধেয় রতনদা একসময় সংঘ বিশ্ব হিন্দু পরিষদ করে এখন বিজেপির নাককাটিগাছ অঞ্চলে গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য, বিরোধী দায়িত্ব আছে কিন্তু। হ্যাঁ, এবং নাককাটিগাছ অঞ্চলের গ্রাম সভার বিরোধী দলনেতা। নমস্কার রতনদা, কেমন আছে? শরীর ভালো আছে, ঠাকুর ইচ্ছায় ভালোই আছি, সুস্থ আছি, কোনো অস্বস্তিকর পরিস্থিতি নেই, ঠিক আছে। আপনি কীভাবে বিজেপির সঙ্গে যুক্ত হলেন? আমি তো প্রাথমিক অবস্থায় আরএসএস যখন বিজেপি ছিল না তার আগেই আরএসএসের সঙ্গে থেকে বিশ্ব হিন্দু পরিষদ এবং আরএসএস আমার মহকুমার দায়িত্ব ছিল। মহকুমার দায়িত্ব থেকে আস্তে আস্তে আবার একটু অন্যকে দায়িত্ব দেওয়া হলো। আমি ছিলাম, এখনও আছি আরএসএসের সঙ্গে, এখনও যুক্ত আছি, আরএসএসের প্রোগ্রামে যাই, অনুষ্ঠানে চলে, কোনো অসুবিধা নেই। তারপরে আস্তে আস্তে এই তো গেল নির্বাচনে আমাকে প্রার্থী করা হলো বিজেপির তরফ থেকে। আমি প্রার্থী হয়ে গেলাম। প্রার্থী হয়ে বা আরএসএসের পরবর্তী সময়েও আমি বিজেপি, তখন তো সংখ্যা ছিল কম, খুব অল্প লোকই ছিল না আমাদের বিজেপির কার্যক্রম। বিজেপি যখন গড়ে তোলে 1980 সালে, তখন আমাদের বিজেপির কার্যক্রম করতে হতো, আরএসএসের কার্যক্রম করতে হতো, বিভিন্ন কার্যক্রম আমাদের মধ্যে দিয়ে হতো নাককাটিগাছ তথা তুফানগঞ্জে। তারপর আস্তে আস্তে যে গত নির্বাচনে আমি প্রার্থী হয়েছি এবং প্রার্থীতে আমি জিতে গেছি। সেখানে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে আঞ্চলিক হিসাবে। এখন পর্যন্ত সেই দায়িত্বের উপরে আছি এবং কার্যক্রম আমাদের চলছে এই। আচ্ছা রতনদা, আপনার তো রাম মন্দির আন্দোলনে একটা ভালো ভূমিকা, 92 সনের রাম মন্দির আন্দোলনে আপনি অযোধ্যায় উপস্থিত ছিলেন। হ্যাঁ, আমি অযোধ্যায় গেছি রাম মন্দিরের সময়। যে 1992 6 ডিসেম্বর আমি রাম মন্দিরের উদ্বোধনের বা ধ্বংসাত্মক পরিস্থিতির মধ্যে আমি ওখানে ছিলাম। যখন রাম মন্দির বা বাবরি মসজিদ ভাঙা হয় তখন আমি ওখানে, এবং ওখান থেকে 1992 6 ডিসেম্বর। তারপর থেকে বাড়ি আসার পরেও, তারপর আমাদের যখন আরএসএস ব্যান্ড করে দিল সেই সময়ে আমাদেরকে একটু আচ্ছাবে থাকতে হয়েছে। আমাদের যারা কার্যকর্তা, রঞ্জনকান্তি ভূঁইয়া আমাদের এখানকার দায়িত্বে ছিল, সেই রঞ্জনকান্তি ভূঁইয়া মানে ম্যানেজমেন্টের, তার মানে এই করা আর কি, আন্ডারগ্রাউন্ডে থেকেও এখানে এসে সঙ্গের কাজ করছে। সেখানেও আমরাও আমাদেরও রঞ্জন দা, ধর্মচাঁদ নাহার আমাদের প্রাদেশিক কার্যকর্তা ছিলেন। এরা আসতো, অদ্বৈত দা ছিল, রঞ্জনকান্তি ভূঁইয়া, তাছাড়া আরও পরবর্তীতে সনাতন মাহাতো, সনাতন শীল, তারপরে অনেকেই আপনার বাড়িতে আসছে, সঙ্গের কার্যকর্তা অনেক সঙ্গের কার্যকর্তা প্রত্যেকেই আসতো আমার বাড়িতে, প্রত্যেকেই আসতো। এবং সেখানে পায়ে মানে যারা সঙ্গের দায়িত্ব ছিল জেলা স্তর পর্যন্ত এবং প্রাদেশিক স্তর পর্যন্ত, তারাও আমার বাড়িতে এসে, আমার তখন তো অবস্থা সঙ্গীন পরিস্থিতির মধ্যে দিয়েও আমার বাড়িতে ওনারা রাত্রি যাপনও করছেন, থাকছেন। যাই হোক, তখন সাধ্যমতো চলছে আর কি, এখন পর্যন্ত। হ্যাঁ, আপনার তো নির্বাচিত পঞ্চায়েত, হ্যাঁ, আপনাদের অঞ্চল অফিসেও ঢুকতে দেয় না। হ্যাঁ, আপনাদের বাড়ির সামনেই অঞ্চল অফিস, আর আপনাদেরই ঢুকতে দেয় না। এর মধ্যে নাকি মিটিংয়ে মারপিট করার উপক্রম, একজন পঞ্চায়েত সদস্যের নাম কি যেন, তাকে অঞ্চল অফিসের ভিতর মারপিট করা হয়েছে। মারপিট করে নাকি? তো মারপিট করে নাই, কিন্তু মারার উপক্রমের মতো আর কি। এর আগে মারছে, এবারও মারপিট করার উপক্রম হয়েছে আর কি। আপনাদের কি অঞ্চলে কোনো সুযোগ সুবিধা বা আপনার নির্বাচিত কোনো কিছু কাজ দেয়? না, কোনো কাজের। তাহলে মাননীয় দর্শক দেখুন, হ্যাঁ, দেশে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন অনুসারে যারাই পঞ্চায়েত নির্বাচিত হবে তারাই, সে শাসক দলেরই হোক বিরোধী দলেরই হোক, তারা কাজ করবে। কিন্তু দুঃখের বিষয়, পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস বিরোধী দলের পঞ্চায়েতদের কোনো কাজ করতে তো দেয় না, উপরন্তু অঞ্চল অফিসেও যাইতে দেয় না।
এরকম একটা পরিস্থিতি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে সৃষ্টি অঞ্চল করছে। অফিসে এমনি গেলে কোনো ব্যাপার নাই, কিন্তু আমাদের মিটিংয়ে বৈঠকে সেদিন আমরা বৈঠকে যেতে চাইছিলাম, ওখান থেকে বাধা বিপত্তি হয়েছে, পরে আমরা যাইনি। সেক্রেটারির সঙ্গে কথা হলো, সেক্রেটারির পরে বললো যে আপনারা অফিসে বসেন, অফিসে বসলাম, পরে অফিসে বসে থাকার পরে সেক্রেটারির সাথে পরবর্তী কথা হয়ে আমরা চলে আসছি। এই হলো পশ্চিমবঙ্গের পরিস্থিতি। তা আপনারা তো বিজেপির একেবারে প্রথম দিককার প্রথম দিককার। মানে যখন বিজেপি যখন গঠন বাজপেয়ী আশিস তার সনের আগে আদবানি যখন জনতা মোরারজি দেশাই, চরণ সিং, তার এই সময় চরণ সিং ছিল, তারপরে বিপি সিং, তখনকার থেকে আমরা আরএসএস বা এর থেকে চলছিলাম। যখন তারপরে বিভিন্ন সিংরাও আসলো, তার আগে চরণ সিং, বিপি সিং, তার আগে কে ছিলেন? চন্দ্রশেখর। ওই তখন থেকে আমরা আরএসএসের সঙ্গে যুক্ত ছিলাম আর কি। তা এখন রাহুল যে গান্ধী ছিল তার আগে। স্বাভাবিকভাবে আপনারা বয়সের ভারে কর্মক্লান্ত, নতুন প্রজন্ম যারা নেতৃত্বের দিকে আসছেন, আচ্ছা, তাদের প্রতি আপনার আশীর্বাদ কি? এবার তারা যাতে ভালো করে কাজ করতে পারে, দেশের এবং দশের যাতে কাজ করতে পারে, সেটা আমরা চাই, যাতে ভালো কাজ হয় সবার, জনসাধারণ বলতেই। হ্যাঁ, সেখানে আমাদের জনসাধারণ এমন ভালো না কাজ হয়। বিরোধী যারা করবে তাদেরও সেই পরিকাঠামোর মতো তারাও করবে, তাদেরও সম্মান দিতে হবে। আমরা চাই না যে আমাদের বিরোধী কাউকে অসম্মান অথবা তাদেরকে যে পরিস্থিতি পরিবেশে তৃণমূল থেকে হচ্ছে, আমরা সেটা চাই না। আমরা চাই যে সবাই সহমর্মিতা হয়ে চলুক, সবার সঙ্গে সহযোগিতা রেখে কাজকর্ম চলুক, দেশ গ্রাম। হ্যাঁ, যেহেতু আপনি এই অঞ্চলের পাশেই থাকেন, অঞ্চলের গতিবিধি অগ্রগতি কি হচ্ছে না হচ্ছে একটু বলবেন। অগ্রগতি কী বলবো, এই যে পঞ্চায়েত এসে পঞ্চায়েতের কোনো কাজকর্ম কিচ্ছু দিচ্ছে না। এর মধ্যেও অঞ্চলে অনেক কাজ আসছে, আসে, পঞ্চায়েতে সব ই করে নিচ্ছে, ভাগাভাগি করে। এদের ঢুকতেও দিচ্ছে না, এদের কোনো কাজও দিচ্ছে না। তার মানে আপনারা যেটুকু দায়িত্ব চাইছেন সেটুকু দায়িত্ব না। পাচ্ছেন না। না। সেটা পাচ্ছে না। এই যে লোকসভা ভোটের পরে জোরপূর্বক কতগুলো আমাদের নির্বাচিত পঞ্চায়েত দখল করে নিল। দখল করছে। আমাদের অঞ্চলে একজনই গেছে, একজনকেই নিচ্ছে, তাছাড়া কেউ যায়নি। আমাদের অঞ্চলে নিতে এখন আবার উল্টা ঘুরে আসতেছে, উল্টা ঘুরে আসা শুরু হয়ে গেছে। ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ, রত্নদা এবং বৌদিকে শেষ করি। হ্যাঁ।